বিজেপিতে সংখ্যালঘু মুখের অভাব। আপনি একজন সংখ্যালঘু নেতা হিসাবে কি আগামী দিনে বিজেপি যদি বলে আপনি কি বিজেপিতে যেতে চাইবেন? সে প্রস্তাব ছি 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 ছি, এ তো এক বালতি দুধে এক ফোঁটা চুনা পড়ার ন্যায়। বিজেপির বিরুদ্ধে, বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের আপোষহীন লড়াই। রাজনৈতিকভাবে বা অরাজনৈতিকভাবে কখনোই কোনো অশুভ শক্তির সঙ্গে আপোষ করিনি। ফলে বিজেপির সঙ্গে কোনোভাবেই কোনো পৃথিবীর কোনো স্বার্থে আমরা আপোষ করতে চাই না। এমনকি কিন্তু ধর্মনিরপেক্ষ শক্তি আব্বাস সিদ্দিকী মাঠে ময়দানে নেমে পড়েছেন। তিনি কার্যত তৃণমূল তাকে সাম্প্রদায়িক বলে আখ্যা দিচ্ছে। অন্যদিকে সংখ্যালঘু ভোট পেতে মরিয়া তৃণমূল, কিন্তু কোন দিকে যাবে সংখ্যালঘু ভোট ব্যাংক? আব্বাস সিদ্দিকীর দল নতুন এবং তৃণমূল পুরাতন দল, ভাঙা গড়ার লড়াই চলছে। এখন বিভিন্ন দলের সঙ্গে ফ্রন্ট তৈরির চেষ্টা চলছে। আব্বাস সিদ্দিকী সাহেবও একটা দল গড়েছেন, অন্যান্য ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলও আছেন। আমরা চাই যে সবাই সম্মিলিতভাবে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে পরাজিত করার একটা কৌশল তৈরি করুন। 21-এর নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংখ্যালঘু ভোট ব্যাংক। এই সংখ্যালঘু ভোট ব্যাংককে পেতেই মরিয়া তৃণমূল কংগ্রেস, বাম কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের সংগঠন। কিন্তু সংখ্যালঘু ভোট কাদের পড়ে, সংখ্যালঘুরা কাদের সঙ্গে থাকবেন সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু সংখ্যালঘু ভোটের ভবিষ্যৎ কী হতে পারে, কথা বলবো সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামানের সঙ্গে। কামরুজ্জামান সাহেব, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কি হতে পারে সংখ্যালঘুদের ভবিষ্যৎ? এবছর যে নির্বাচন, এটা অত্যন্ত ক্রুশিয়াল একটা লড়াই। এ লড়াইটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ দলগুলোর লড়াই হবে। মুসলমানরা চাইছে যে পিছনের চাওয়া পাওয়াকে ভুলে এবার পুনরায় ধর্মনিরপেক্ষ শক্তিকেই ক্ষমতায় নিয়ে আসতে। কিন্তু ধর্মনিরপেক্ষ শক্তি আব্বাস সিদ্দিকী মাঠে ময়দানে নেমে পড়েছেন। তিনি কার্যত তৃণমূল তাকে সাম্প্রদায়িক বলে আখ্যা দিচ্ছে। অন্যদিকে সংখ্যালঘু ভোট পেতে মরিয়া তৃণমূল, কিন্তু কোন দিকে যাবে সংখ্যালঘু ভোট ব্যাংক? আব্বাস সিদ্দিকীর দল নতুন এবং তৃণমূল পুরাতন দল, ভাঙা গড়ার লড়াই চলছে। এখন বিভিন্ন দলের সঙ্গে ফ্রন্ট তৈরির চেষ্টা চলছে। আব্বাস সিদ্দিকী সাহেবও একটা দল গড়েছেন, অন্যান্য ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলও আছেন। আমরা চাই যে সবাই সম্মিলিতভাবে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে পরাজিত করার একটা কৌশল তৈরি করুন। কোনোভাবেই যাতে ধর্মনিরপেক্ষ ভোট নানা ভাগে ভাগ না হয়ে বিজেপির বাড়তি সুবিধা হয়, এটা সব দলকেই, সব নেতৃত্বকেই মাথায় রাখতে হবে। যদি বোঝা যায় যে কোনো দলের একটা গোপন উদ্দেশ্য হচ্ছে যে বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া, তাহলে সে দলকে কিন্তু মুসলমানরা প্রথমে প্রত্যাখ্যান করবে এবং কোনোভাবেই সাধারণ ভোটাররা এখন আর অত একেবারেই অজ্ঞ নন যে বিজেপিকে সুবিধা পাইয়ে দেবেন কোনো আর ছোটোখাটো ফ্রন্ট তৈরি করে। এরকম মানুষ এরকম দলকে বা এরকম জোটকে গ্রহণ করবেন না। আমাদের কাছে বড় চ্যালেঞ্জ বিজেপিকে হারাতে হবে। বিজেপি বলছে তৃণমূল সংখ্যালঘু তোষণ করছে, তাহলে আপনার তৃণমূলকে সাম্প্রদায়িক বলে আখ্যা দেবেন? তৃণমূল দলটা কাছ থেকে কি পেয়েছি না পেয়েছি বলবো না, কিন্তু তৃণমূলের যা অবস্থা, তৃণমূল কি বিধানসভা নির্বাচন পর্যন্ত ময়দানে থাকতে পারবে? এটাই কিন্তু আজকের বড় প্রশ্ন। আমরা চাইছি যে তৃণমূল ময়দানে থাকুক এবং বিজেপির বিরুদ্ধে মাটি কামড়ে তারা লড়াই করুক। তৃণমূল কংগ্রেসই বিজেপির সঙ্গে জোট করে বাংলায় নিয়ে এসেছিল। ফলে সেই বিজেপিকে বাংলা থেকে বিতাড়িত করার দায়িত্ব তৃণমূল মুখ্য ভূমিকা পালন করুক, তৃণমূল দায়িত্ব নিক। আজকে তাদেরকে খাল কেটে কুমির আনার মতো করে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল করে যেভাবে বিজেপিকে বাংলায় নিয়ে এলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব নিয়ে সেই বিজেপিকে বাংলা থেকে বিতাড়িত করতে হবে। তৃণমূল সরে দাঁড়ালেও কিন্তু আমরা তৃণমূলকে সরে যেতে দেব না। তাহলে আশঙ্কা করছেন যে 21-এর নির্বাচনে তৃণমূল থাকছে না, বিজেপি ক্ষমতায় ফিরছে? আসলে যেভাবে তৃণমূলের দলটা
কাঁচের ঘরের মতো করে হুড়মুড় করে ভেঙে পড়ছে এবং অত্যন্ত উদ্বেগের যে তারা যেভাবে গেরুয়া দলের সঙ্গে আপোষ করছে, গেরুয়া দলে চলে যাচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে যে যত দিন যাচ্ছে তত তৃণমূল দলটা যেন ছোট হয়ে যাচ্ছে। এটা উদ্বেগের। আমরা চাই না যে তৃণমূল দল ভোটের মুখে এভাবে ভেঙে যাক, কিন্তু তৃণমূল নেত্রীর সমীক্ষা করা দরকার, মূল্যায়ন করা দরকার যে কেন তার দলের কর্মীরা, তার দলের নেতারা, তার দলের মন্ত্রীরা মন্ত্রিত্বের পদ ছেড়ে দিয়ে বিজেপির মতো দলে চলে যাচ্ছে। আব্বাস সিদ্দিকী দল গঠন করেছেন, পীরজাদা রুহুল আমিন তিনিও দল গঠন করেছেন, কিন্তু কামরুজ্জামানের ভবিষ্যৎ কি? কামরুজ্জামান কি আগামী দিনে আলাদা কোনো দল গঠন করতে চলেছেন, বা তৃণমূল কংগ্রেসে বা সিপিএম কংগ্রেসে কি যোগদান দিতে চলেছেন? আসলে রাজনৈতিকভাবে লড়াই করিনি কখনোই, ভোটেও দাঁড়াতে চাই না, কিন্তু সংখ্যালঘুদের অধিকার, সংখ্যালঘুদের উন্নয়ন, ইনসাফের প্রশ্নে 25 বছর ধরে আপোষহীন লড়াই চালিয়ে যাচ্ছি। যেখানে সংখ্যালঘুদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, কামরুজ্জামান কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়েছে। সে শক্তি ডান না বাম, সে শক্তি সরকার না বিরোধী, আমরা কখনো পরোয়া করিনি। আমরা নিরীহ মানুষের, অসহায় মানুষের আমরা ন্যায় চেয়েছি, সুবিচার চেয়েছি, ইনসাফ চেয়েছি, সংখ্যালঘু যুবকদের সংখ্যানুপাতে চাকরি চেয়েছি, শিক্ষার অধিকার চেয়েছি, আলিয়াকে বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়েছি। এ লড়াই আমাদের চলবে। আজকের সবথেকে বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা। যেভাবে এক সময়ের তৃণমূল নেতারা যারা মাথায় টুপি দিয়ে আর গায়ে হাজি রুমাল লাগিয়ে ইফতার পার্টিতে গিয়ে বড় বড় সেকুলার বুলি দিতেন, তারাই আজকের বিজেপিতে গিয়ে যেভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন, যেভাবে মেরুকরণের রাজনীতিতে উস্কানি দিচ্ছেন, এটা অত্যন্ত ভয়ঙ্কর। এবং এর ফলে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের যে সমস্ত নেতারা আছেন, এক শ্রেণীর নেতাদের উপরে কিন্তু মুসলমান বা সংখ্যালঘুদের আস্থা হারিয়ে যাচ্ছে যে এরা কি আদৌ সংখ্যালঘুদের হয়ে দেশের ধর্মনিরপেক্ষ মতাদর্শের পক্ষে লড়াই করবেন, না সম্ভব হলে যে কোনো সময়ে ওই মেরুকরণের রাজনীতিতে গিয়ে সাম্প্রদায়িক শক্তি বা গেরুয়া শক্তির সঙ্গে হাত মেলাবেন। এটা কিন্তু একটা বড় প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর যারা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের পক্ষ থেকে লড়াই করবেন, যারা মুসলমানদের ভোটটা চাইছেন, সেই সমস্ত নেতাদের বলবো তাদের কিন্তু এভাবে আশ্বস্ত করতে হবে মুসলমানদের যে দেখুন, ভোটের আগে আপনাদের কাছে থেকে আপনাদের ভোট চাইছি, কিন্তু ভোটের পরে আমরা আপনাদের পাশে থাকব। সমালোচকেরা বলেন অরাজনৈতিকভাবে কোনো কিছু হয় না, রাজনৈতিকভাবে ময়দানে নামতে হয়, কিন্তু এই অরাজনৈতিকভাবে আপনি আর কতদিন চালাবেন? আমাদের লড়াইটা মানুষের ইনসাফের জন্য লড়াই। আসলে আমরা হচ্ছি সোশ্যাল লিডার। সোশ্যাল লিডারদের ভূমিকা অনেক বেশি। রাজনৈতিক পট পরিবর্তন হয়, একটা দল শাসক দলের নেতৃত্বের জায়গায় থাকলে কিছুদিন মানুষের জন্য সেবা করা যায়, সব বিষয়ে মানুষের স্বার্থে মানুষের হয়ে কথা বলা যায় না, কিন্তু একটা অরাজনৈতিক নেতৃত্ব হওয়ার কারণে সব সময় মানুষের পক্ষে কথা বলতে পেরেছি, ইনসাফের পক্ষে কথা বলতে পেরেছি, ন্যায়ের পক্ষে কথা বলতে পেরেছি, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে পেরেছি অরাজনৈতিক নেতৃত্ব হিসাবে। বিকল্প কোনো নেতৃত্ব পশ্চিমবাংলায় নেই যারা রাজনীতির ছত্রছায়ায় থেকে ধর্মীয় নেতৃত্ব হওয়ার পরেও অন্যায়ের বিরুদ্ধে কামরুজ্জামানের মতো সোচ্চার হতে পেরেছে। আমার শেষ প্রশ্ন, বিজেপিতে সংখ্যালঘু মুখের অভাব, আপনি একজন সংখ্যালঘু নেতা হিসাবে কি আগামী দিনে বিজেপি যদি বলে আপনি কি বিজেপিতে যেতে চাইবেন? ছি, এ তো এক বালতি দুধে এক ফোঁটা চুনা পড়ার ন্যায়। বিজেপির বিরুদ্ধে, বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের আপোষহীন লড়াই। রাজনৈতিকভাবে বা অরাজনৈতিকভাবে কখনোই কোনো অশুভ শক্তির সঙ্গে আপোষ করিনি। ফলে বিজেপির সঙ্গে কোনোভাবেই কোনো পৃথিবীর কোনো স্বার্থে আমরা আপোষ করতে চাই না। এমনকি যদি রাজ ক্ষমতার শীর্ষে বসানোর প্রস্তাবও আসে, তাও বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ নয়, কোনো কথা বলার প্রয়োজনটুকুও মনে করি না।
কথা বললাম সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামানের সঙ্গে। উনি বলছেন বিজেপির সঙ্গে তিনি কোনোভাবে আপোষ করবেন না, এমনকি শীর্ষে বসালেও তিনি বিজেপির সঙ্গে কোনোভাবেই আপোষটুকু করবেন না। তিনি বলছেন যে সাম্প্রদায়িক শক্তিকে বিদায় জানাতে হবে রাজ্য তথা দেশ থেকে। ক্যামেরায় সাকিরুল ইসলামের সঙ্গে মোহাম্মদ আসিফ আহমেদ, NBTV। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত সুচিকিৎসার অন্যতম পীঠস্থান মীর ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম। এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সফলভাবে করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও সমস্ত অপারেশন বিনামূল্যে করা হয়। গর্ভবতী মায়েদের বিনা খরচে ডেলিভারি ও 1000 টাকার সরকারি অনুদান দেওয়া হয়। আমাদের ঠিকানা ঝুড়ির মোড়, জীবনতলা, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9732774920 অথবা 7872034360।